Dear friends, welcome to ESR campus. In this class, we will discuss about agriculture in India. এই ক্লাসে আমরা আলোচনা করব ভারতীয় কৃষি সম্বন্ধে এবং কৃষি কি গুরুত্ব রয়েছে এবং কৃষি কি ভূমিকা রাখে এবং কৃষি দ্বারা কিভাবে দেশ চলে এবং দেশের মানুষ কৃষির উপরে কিভাবে নির্ভর করে থাকে, এগুলো আমরা আজকে পূর্ণাঙ্গ আলোচনা শুনবো এবং শিখবো। প্রথমত হচ্ছে কি, ভারত কৃষি প্রধান দেশ। ভারতের প্রত্যেকটা ব্যক্তি কৃষির সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে এবং এই কৃষি একটি দেশের বা একটি নেশন বা একটি সভ্যতার কিন্তু ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ডী বলা হয়। এবং কৃষি ছাড়া কোনো সভ্যতা কোনো দেশ কিন্তু উন্নতি করতে পারে না, কারণ কৃষির মাধ্যমেই বড় বড় শিল্প, বড় বড় কলকারখানা, বড় 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 মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো কিন্তু কৃষি করা বা কৃষি থেকে আসা র মেটেরিয়াল বা কাঁচামাল দ্বারাই সেই সব কোম্পানিজ বা ফ্যাক্টরিজ গুলো চলে। তাই সম্পূর্ণটাই ডিপেন্ডেন্ট। কোনো একটি দেশকে ডেভেলপমেন্টের জন্য সম্পূর্ণ কৃষির উপরে আমাদের নির্ভর করতে হবে এবং আমাদের দেশ কৃষির উপরে নির্ভর করে কিন্তু উন্নত রয়েছে এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষি করেন এবং কৃষির সাথে যুক্ত রয়েছেন এবং কৃষি করে দেশের জিডিপিতে অনেক অবদান বা দেশের জিডিপি কে শক্ত করতে সহযোগিতা করেন। কি কৃষি শুধু জমিতে ফসল বপন করা বা পেকে গেলে ফসল কেটে আনার নামই কিন্তু কৃষি না। কৃষি বা এগ্রিকালচারের চারটি ভাগ রয়েছে। যদি আমরা এখানে দেখি কি এগ্রিকালচার, এগ্রিকালচার এগ্রিকালচার অর্থাৎ কৃষি, ঠিক আছে। এগ্রিকালচার অর্থাৎ কৃষি, এর ভাগ হচ্ছে চার পাঁচটি ভাগ রয়েছে। একটা হচ্ছে কি ফার্মিং, একটা হচ্ছে কি ফার্মিং মানে জমিতে চাষ, জমির চাষ। এই জমির মধ্যে অনেক ধরনের ফসল উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয়, মশলা উৎপন্ন হয়, যাবতীয় প্রয়োজনীয় কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস উৎপন্ন হয়। ফার্মিং মানে যেটা জমির চাষ হয়। দুই নম্বর হচ্ছে কি ক্যাটল, ক্যাটল ফার্মিং অর্থাৎ পশুপালন। পশুপালনটাও কিন্তু এই ফার্মিং এর আওতায় আসে, পশুপালন। তিন নম্বর হচ্ছে কি পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি ফার্মিং, পোল্ট্রি পোল্ট্রি ফার্মিং পোল্ট্রি ফার্মিং অর্থাৎ মুরগি পালন করা বা পাখি জাতীয় জীবকে পালন করা। পাখি পালন, এক কথায় পাখি, মুরগি পাখির মধ্যে পড়ে। পাখি পালন করা বা পাখি জাতীয় জীবকে পালন করা, এটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। এর মধ্যে কি রয়েছে, পোল্ট্রি রয়েছে, যেটা চিকেন বাজারজাত রয়েছে, যেটা বিষাক্ত মানুষের জন্য, দেশি রয়েছে। তো এগুলো হচ্ছে কি পোল্ট্রি ফার্মের আওতায় পড়ে বা কৃষির একটি ভাগ হচ্ছে পোল্ট্রি ফার্মিং, পাখি জাতীয় জীবের লালন পালন করা। তারপরে চার নম্বর হচ্ছে ফিশিং, ফিশিং অর্থাৎ মাছ চাষ করা, ফিশিং অর্থাৎ মাছ চাষ করা। মাছ চাষ করা বলতে মাছকে লালন পালন করে মাছের ছোট পোনা থেকে বিশাল আকারের মাছ রক্ষণাবেক্ষণ, কৃষকের রক্ষণাবেক্ষণে তদাগরিতে বড় হয় এবং সেটা বাজারজাত করে সেখান থেকে রেভিনিউ করে কৃষক নিজের প্রয়োজন মেটান এবং আবার পুনরায় কৃষি করার সরঞ্জাম ক্রয় করেন। ঠিক আছে, তাহলে ধারণা ক্লিয়ার হয়ে গেল যে এগ্রিকালচার শুধু জমির কাজ করার নামকে কৃষি বলে না, কৃষির মধ্যে এগুলো সমস্তগুলি পড়ে। তারপরে আমরা আজকে এই লেসনে পয়েন্ট ওয়াইজ জানবো 8টি পয়েন্ট। এক নম্বর হচ্ছে কি ভারতীয় কৃষি কি, দুই নম্বর কৃষির গুরুত্ব, তিন নম্বর ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য এবং চার নম্বর ভারতের প্রধান ফসল, পাঁচ নম্বর ভারতের কৃষির সমস্যা, ছয় নম্বর উন্নতির উপায়, সাত নম্বর গ্রিন রেভলিউশন যে হয়েছিল এবং আট নম্বর এই লেসনের উপসংহার আমরা জানবো। ভারতীয় কৃষি কি, যখন জমি থেকে ফসল উঠে, ফল আসে, শাকসবজি আসে, তখন সেটাকে কৃষি বলা হয়। যখন জমি থেকে ফসল আসলো, ফসল পাকলো, কৃষক ফসল সেটা বাড়িতে কেটে নিয়ে আসলেন এবং সেটাকে হারভেস্টিং করে সেটা বাজারজাত করলেন বা স্টোরেজ করলেন, ঠিক আছে, সেটাই সেই সময়টাকে বা সেইটাকে বলে কৃষি করা। ঠিক আছে, তারপরে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য সরবরাহ করে। কৃষির জন্যই দেশের সর্বঙ্গে খাদ্য পৌঁছে যায় এবং কৃষির একটা ইম্পর্টেন্ট গুরুত্ব হচ্ছে খাদ্য সরবরাহ করা। দুই নম্বর হচ্ছে যে কর্মসংস্থান দেওয়া, ফ্যাক্টরিজ গুলিতে র মেটেরিয়ালস কাঁচামাল প্রডিউস করা। চার নম্বর সব থেকে বড় যেটা গুরুত্ব হচ্ছে সেটা হচ্ছে দেশের অর্থনীতিতে অবদান দেওয়া,
এবং দেশের অর্থনীতিকে মজবুত করা, দেশের জিডিপি কে মজবুত করা ভারতীয় কৃষির একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপরে 3 নম্বর রয়েছে ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কি? 1 নম্বর হচ্ছে বর্ষার উপরে নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে ছোট ছোট কৃষকের ছোট ছোট জমি। 3 নম্বর হচ্ছে শ্রম নির্ভর কৃষি এবং 5 নম্বর হচ্ছে প্রধানত খাদ্যশস্য চাষ। বর্ষার উপরে নির্ভরশীল বলতে যে ম্যাক্সিমাম বা বেশিরভাগ চাষ বর্ষার জলের উপরে নির্ভর করে হয়। এবং 2 নম্বর হচ্ছে ভারতীয় কৃষকদের জমি ছোট ছোট রূপে থাকে। ভারতীয় কৃষক যন্ত্রপাতি ছাড়া নিজের শ্রমের উপরে ভিত্তি করে কৃষিতে গুরুত্ব দিয়ে থাকেন বা কৃষি করে থাকেন এবং প্রধানত খাদ্যশস্য উৎপন্ন হয়। আমাদের দেশের ফসলের বা চাষাবাদ বা কৃষিতে খাদ্যশস্য বা খাওয়ার জিনিস উৎপন্ন করা হয়। ভারতের প্রধান ফসলকে সাধারণত 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে খাদ্যশস্য, যেমন চাল, গম, ভুট্টা, ডাল, ফল, সবজি, এগুলো হচ্ছে কি খাদ্যশস্য। এবং আরেকটি হচ্ছে অর্থকারী ফসল, যেমন পাট, চা পাতা, কটন, তুলা, কার্পাস, এগুলো হচ্ছে কি অর্থকারী ফসল। এবং খাদ্যশস্য ফসল, বেশিরভাগ খাদ্যশস্য ফসল উৎপন্ন হয় এবং অর্থনীতির ফসল উৎপন্ন হয়। আর একটা যে পাট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ফসল। পাট পশ্চিমবঙ্গের প্রধান ফসল। আমরা জানি যে বাঙালিরা ভাত প্রিয়, ভাত বেশি খায়, তাহলে তো পশ্চিমবঙ্গে ধান চাষ বেশি হওয়ার কথা, কিন্তু না, পশ্চিমবঙ্গে পাট চাষটা মেন চাষ বা প্রধান চাষ করা হয়। তারপরে অপশন কি বলছে যে ভারতের কৃষির সমস্যা। ভারতের কৃষির সমস্যা, অনেকগুলি সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ অসময়ে বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত এবং অসময়ে ঝড়, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে রয়েছি, পাশে জমিতে ভুট্টা রয়েছে, ঝড় হয়ে অকালে ঝড় হয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে বড় কারণ, প্রাকৃতিক দুর্যোগ। কি পুরোনো পদ্ধতিতে কৃষক এখনো চাষ করেন, কারণ ম্যাক্সিমাম কৃষকের মধ্যে সেরকম সরঞ্জাম বা আধুনিকতা বা মডার্ন মেশিনারি এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য পুরাতন পদ্ধতিতেই এখনো চাষাবাদ করে যাচ্ছেন। এটা হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা। এবং আরেকটা সমস্যা হচ্ছে কি, যে সার ও বীজের সঠিক যে সার বা সঠিক বীজের অভাব। আমাদের গভর্নমেন্ট বা আমাদের যে কৃষি দপ্তর, সেখান থেকে ম্যাক্সিমাম কৃষকদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা সঠিক মাত্রার যে বীজ এবং সার, সেটা কিন্তু এসে পৌঁছাচ্ছে না। এটা একটা সমস্যা। চাষের জন্য যে জলের পর্যাপ্ত পরিমাণে যে জলের প্রয়োজন, সেচ করার জন্য যে জলের প্রয়োজন, সেটা সমস্যার কারণে কিন্তু কৃষি অনেকটা পিছিয়ে রয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে কি, কৃষকদের ঋণের সমস্যা। এটা একটা কল্পনা করা যায় যে আমাদের দেশের গভর্নমেন্ট বা প্রশাসন এমএনসি কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলির হাজার হাজার কোটি টাকা সাবসিডি বা হাজার হাজার কোটি টাকা ঋণ সরকার মাফ করেন, কিন্তু একজন কৃষকের কৃষি লোন, কৃষি করার জন্য, সেটা পার্সোনাল খরচের জন্য না, কৃষি করার জন্য একজন ফার্মার বা একজন কৃষক লোন নেই, তাহলে সেই লোনের টাকা যে কখন ডবল হয়ে যায় কৃষক নিজেও জানেন না। কৃষক আশা করেন যে এবছর কৃষির ফসল কেটে বা ফসল উঠিয়ে আমি ঋণ শোধ করবো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বা কোনো ব্যতিক্রমের কারণে ফসল তেমনটা উন্নত না হওয়ার কারণে কৃষক সে ঋণ শোধ করতে পারে না। এবং একবার ঋণ নেওয়ার কারণে কৃষক বছরের পর বছর ঋণের বোঝা বা এই ঋণের বোঝা সহ্য করতে না পেরে অনেক কৃষক কিন্তু আত্মহত্যা করে ফেলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে বড় একটি সমস্যা, ঋণ। সরকার আমাদের যে সহযোগিতা করছে, বাৎসরিক একে করে 4,000 বা 6,000 টাকা, এটা কিন্তু পর্যাপ্ত না কৃষির জন্য, এটা পর্যাপ্ত না। কৃষক কিন্তু কৃষি করে দেশের অবদান করে অর্থনীতিতে, এবং কৃষক না খেয়ে হলেও বা অসুবিধা করে হলেও কিন্তু জমি তিনি খালি রাখেন না। একজন কৃষক ধার করে হোক, ঋণ করে হোক, জমিতে ফসল বপন করেন এই আশায় যে এই ফসল আমার, এই ঋণ বা এই যে আমি কর্জ নিয়েছি, এই কর্জ থেকে আমার মুক্তি পাবো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু তিনি সাবসিডি পান না। কিন্তু যে এমএনসি কোম্পানি বা বড় বড় বিজনেসম্যান হাজার হাজার কোটি টাকা আমাদের সরকার সাবসিডি দেয়, কিন্তু কৃষককে সাবসিডি দেয় না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, ঋণের সমস্যা। আমাদের উচিত বা আমাদের সোসাইটি বা যারা কর্মরত রয়েছেন, তেনাদের উচিত এই কৃষকের ঋণের সমস্যাটিকে মকুব করা। উন্নতির উপায় কিভাবে উন্নতি করা যাবে? উন্নতি করা যাবে কিভাবে, যে যন্ত্র চালিত বা
মডেল আধুনিকতা যন্ত্র, চাষাবাদের যন্ত্র ব্যবহার করতে হবে এবং সেচের ব্যবস্থা বাড়াতে হবে এবং সঠিক বীজ, সঠিক সার পর্যাপ্ত পরিমাণে কৃষকদের প্রডিউস বা কৃষকদের দিতে হবে যাতে করে কৃষি করতে পারে এবং কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে। কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং দিতে হবে যে কৃষক কোন সময় কোন ফসল চাষ করবেন এবং কোন সার কি হিসাবে চাষ করবেন, এটার কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে। যদি কৃষক পর্যাপ্ত পরিমাণে শিক্ষা বা প্রশিক্ষণ পায় তাহলে কিন্তু কৃষির উন্নতি হবে এবং সরকারি সহযোগিতা। কৃষক যেহেতু দেশের জিডিপি বা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সে কারণে সরকারের উচিত কৃষককে সহযোগিতা করা। তারপরের অপশন হচ্ছে কি যে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনটা কি? 1960 সালে 1960 সালে এই 1960 সালে আমাদের দেশে কি হয়েছিল? সঠিক বীজ, সঠিক সার এবং সেচের ব্যবস্থা করানো হয়েছিল। সেই সময়টাকে বলা হয় গ্রিন রেভলিউশন এবং একটি আইন পাস হয়েছিল, বরাদ্দ হয়েছিল, একটি আইন বরাদ্দ হয়েছিল, সেটা হয়েছিল এবং সরকারি রেকর্ড বা ফাইলের মধ্যে রয়ে গেছে। প্র্যাকটিক্যালে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। 1960 সালে গ্রিন রেভলিউশন হচ্ছে, যাকে বলে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব বলে যাকে আখ্যা দেওয়া হয়েছিল। তারপরে উপসংহার। উপসংহার কি? এই লেসনের মধ্যে আমরা কি জানলাম যে ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ এবং দেশকে উন্নতি করতে গেলে আমাদের কৃষিকে উন্নতি করতে হবে এবং কৃষি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু দেশ উন্নতির দিকে যাবে না। তাই কৃষিকে উন্নতি করা আমাদের অনেক প্রয়োজন বা দরকার, যেহেতু এই কৃষির মাধ্যমে দেশের জিডিপি বা অর্থনীতি মজবুত হয়। তাহলে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা জানলাম বা শুনলাম বা শিখলাম ভারতীয় কৃষিটা কি, এগ্রিকালচার কয়টি ভাগে বিভক্ত এবং ভারতের কি কি ফসল হয়, কোন ধরনের ফসল হয় এবং সমস্যা কি এবং এর সমাধান জানলাম এবং আমাদের কি করা উচিত সেটা আমরা জানলাম। আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী আবার একটি নতুন ক্লাসে দেখা হবে।